কুমিল্লা শহরে কোমর সমান পানিতে পরীক্ষা দিচ্ছে হাজারো শিক্ষার্থী। লেখাপড়া তারপর মানুষের জীবন নিরাপত্তা দরকার। তারা কেন রেনি সিজনে পরীক্ষা দেয়? রিক্সা নাই, এই যে শরীর ভিজা, এই শরীর ভিজা এই অবস্থায় কি বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে? জ্বর ঠান্ডা সর্দি কাশি হলে এটার দায়ভার কি সরকার নিবে? আসেন একটা গল্প শেয়ার করি। তো গল্পটা মূলত একজন উস্তাদ আর একজন শিষ্যকে নিয়ে। তো ওনারা দুজন একটা ভিন্ন একটা রাজ্যে ভ্রমণ করতে যাচ্ছিল ভ্রমণের উদ্দেশ্যে। সেই অনুযায়ী তারা ভ্রমণ করতে গেল। তো বেশ কয়েকদিন সেখানে থাকলো। থাকার পর যে শিষ্য ছিল ওই শিষ্য বলতেছে যে ওস্তাদ, এই রাজ্যের মানে খাবার দাবার ফলমূল শাকসবজি অনেক সস্তা, অনেক কম দামে পাওয়া যায়, আমি আজকে থেকে এখানেই থেকে যাব, আপনি চলে যান। তো উস্তাদ বলতেছে তুমি যে এখানে থাকতে চাচ্ছ, যেইখানের মানে জিনিসপত্রের দাম কম সেইখানে কিন্তু বিচার নাই। তো ওই শীর্ষ বলতেছে আরে যা হয় হোক সেটা আমি পরে বুঝবো, আমি এখানেই থাকবো, এটা ফাইনাল। তো যাই হোক, নাসর বান্দা ও তো আর এই রাজ্য থেকে যাবে না, একদম সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তো যে উস্তাদ ছিল উনি চলে গেছে। তো শীর্ষ এখানে থাকা শুরু করছে। তো একদিন হয়েছে কি, ওই সারাউন্ড সার্কেলে যেই রাজা ছিল, রাজার আন্ডারে ওই রাজ্যটা ছিল, ওই রাজা একদিন দেখে তার রাজ্যের রাজপ্রাসাদে চুরি করতে আসছিল এক চোর। চুরি করতে আসার পর জন্য যেই শীত কাটতে হয়, তো শীত কাটতে নিয়ে ওই বিল্ডিংয়ের বা রাজপ্রাসাদের যে ইট ছিল, ইট খুলে তার মাথার মধ্যে পড়ে ওই চোর মারা গেছে। চোরের বাবা মা আসছে রাজার কাছে, আসছে বিচার চাইতে যে রাজা, আপনার বাসায় চুরি করতে নিয়ে আমার ছেলে মাথা ফেটে মরে গেছে, এই বিচার আপনি করেন। রাজা দেখতেছে আসলে তো দোষটা তো আমারই, এখন কি করা যায়? তো রাজা মন্ত্রীকে ডাক দিল যে মন্ত্রী, এই চোর আমার রাজা চুরি করতে এসে সে ইট মাথার পর পড়ে সে মারা গেছে, এই বিল্ডিং বানাইছে কে বা ইট গাঁথছে কে? মিস্ত্রিরে ডাক দাও, সব দোষ মিস্ত্রির। মিস্ত্রিরে যখন ডাক দিচ্ছে, বলে মিস্ত্রি এখন বলতেছে যে আমার তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই যে আমার সাথে হেল্পারই করছে, হেল্পার সে, তার দোষ। কেন? সে হচ্ছে ওই সিমেন্ট বালির মধ্যে পানি বেশি দিছে, এর জন্য দোষ তার। তো এখন ওই রাজা কি করছে, মন্ত্রীকে দিয়ে ওই মিস্ত্রির হেল্পারকে আনাইছে। আনানোর পরে ওই মন্ত্রী জিজ্ঞেস করছে যে তুমি বালুর মধ্যে বা সিমেন্টের মধ্যে পানি বেশি দিছো কেন? এখন হেল্পারে বলতেছে যে দোষ তো আমার না, দোষ হচ্ছে ওই যেই ঘোড়ার শালে যে ঘোড়া রাখে তার ঘোড়া রাখতে রাখতে ঘোড়ার দড়ি ছুটে গেছে, ওই দিকে আমি তাকাই দেবো, সে পানি পড়ে গেছে বেশি, সব দোষ ওই ঘোড়াওয়ালার। তা এখন রাজা কি করছে, ওনারা ওটাই কানছে। এখন উনি বলতেছে ওই দোষ আমার না, দোষ তাহলে কার? ওই ঘোড়ার যে দড়ি বানাইছে তার। কেন? সে নর্মাল করে দড়ি বানাইছে, এর জন্য দড়ি ছুটে গেছে। বোঝেন ব্যাপারটা কত ক্রিটিক্যাল করছে। তো এখন যে ওই দড়িটা বানাইছে তারে ডাক দিছে। এখন সে আর কি বলবে, বলে যে আমার তো ভুল হয়ে গেছে, এখন তার কিছু করার নাই। এখন সব দোষ ওই যে ঘোড়ার দড়ি বানাইছে ওই লোকটার। এখন তো মহাবিপদ। তারপরে এখন রাজা কি করছে, ওনাকে মানে মৃত্যুদণ্ডের আদেশ দিছে। মৃত্যুদণ্ডের আদেশ দিছে। এখন ওই ফাঁসির যে দড়ি, ফাঁসি দিয়ে তো মারতে হবে, ফাঁসির যে দড়ি, এই দড়ির সাথে ওনার গলা ম্যাচ করে না, দড়ির সাথে গলা ম্যাচ করে না। এখন রাজ্যে একদম মানে ভেড়াপিটাই দিছে যে এই দড়ির সাথে যার গলা ম্যাচ করবে তাকে ফাঁসি দিবে। এখন খুঁজতে 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 ওই ছেলেটার গলার সাথে দড়ি ম্যাচ করছে, ওই যে ওস্তাদের সাথে যে শিশু আসছিল ওই শিশুর যে থেকে গেছিল। এখন ওনারে নিয়ে আসছে, বলতেছে তোমার আজকে ফাঁসি। এখন ও তো অবাক হয়ে গেছে, কি রে আমি কিচ্ছু করলাম না, আমার কিসের ফাঁসি? তো শেষ পর্যন্ত রাজা বলতেছে যে এই ঘটনার জন্য তুমি এখন দায়ী, তোমাকে ফাঁসি দেবো, তোমার মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। ও তো অবাক হয়ে গেছে, কিছু করলাম না, ধরলাম না, জানলাম না, আমি দোষী হয়ে গেলাম। এরপরে এখন মৃত্যুর আগে তো মৃত্যুদণ্ডের দেওয়ার আগে একটা শেষ ইচ্ছা জানতে চায়, তো ওর কাছে জানতে চাইছে। তো এরপর ওই শিষ্য বলতেছে আমার ওস্তাদের সাথে আমি একবার দেখা করতে চাই। এরপরে রাজা কি করলো, ওই ওস্তাদরা আনাইছে অন্য রাজ্য থেকে। আনানোর পর ওস্তাদ যখন দেখলো যে এই শিষ্যের মহা বিপদে পড়ে গেছে, তার তখন কিছু করার নেই।
তখন সে ব্রেন খাটায়া ওখান থেকে ছাড়াই আনলো। তো এই গল্পটা থেকে আপনারা কি বুঝলেন? অনেকটা লং টাইম হচ্ছে, তবে গল্পটার থেকে কি বুঝলেন? আমাদের দেশের দিকে যদি একটু থাকান তাহলে এই জিনিসটা খুব সুন্দরভাবে সার্কুলেটলি আপনারা বুঝতে পারবেন। একটা চোর চুরি করতে আসছে, সে তো এমনি অপরাধী, তার মারা যাওয়ার জন্য রাজা দোষী হয়ে গেছে। এখন রাজা কী করছে, সিরিয়াল টু সিরিয়াল সবাইকে লাইন বাই লাইন নিয়ে আসছে। এখন যে সবার শেষে আসছে তার গলার সাথে দড়ি ম্যাচ করানোর জন্য এই দড়ির সাথে গলা যার ম্যাচ করছে তারা এনে ফাঁসি দিবে। তাহলে পলিটিক্স মানে এই সিচুয়েশনটা আপনি একবার বুঝেন, কত নির্বোধ একটা সিস্টেম। এখন কথা হচ্ছে, এত বড় একটা গল্প বলার কারণ কি? বর্তমানে এইচএসসি এক্সাম হচ্ছে, খুব সিম্পল একটা বিষয়। তবে আমার খুব অবাক লাগে, এই এইচএসসি এক্সামের মধ্যে এত ক্রিটিক্যাল সিচুয়েশন হচ্ছে, তারপরেও কারো কোনো মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা এই এইচএসসি যারা পরীক্ষার্থী তাদের। মানে কোনো সমস্যা যদি হয়, লাইফ যদি কারো হেল হয়, এইচএসসি এক্সামারদের হবে, আদার্স কারো হবে না তো। সো আমি গতকাল পর্যন্ত এটা মানে দেখতেছিলাম যে আসলে কি হয়, ঘটনাটা কি হয়। প্রত্যেকটা বিষয় আমি এক্সপ্লোর করতেছিলাম, এক্সপ্লোরেশনের মধ্যে রাখতেছিলাম যে আসলেও মানে শেষ পর্যন্ত কি হয়। তবে দেখলাম না, কিছুই হয় না। মাথা ব্যথা অ্যাকচুয়ালি শুধুমাত্র পরীক্ষার্থীদের, আদারওয়াইজ কারণে। তো এই গল্পটা বলার মূল উদ্দেশ্য কিন্তু এটাই হচ্ছে, এত নির্বোধ একটা জাতি কীভাবে হতে পারে আমি জানি না, আমার মাথা কাজ করে না আসলে। সো আমি লাস্ট নিউজ দেখলাম, ঢাকা, মিরপুর, বনানী টপ সিটিগুলোতে মাজা সমান পানি। এখন আমাদের পাবনা জেলার কথা যদি আমি বলি, পাবনা জেলা কিন্তু দুই সাইডে দুইটা নদী, এক সাইডে যমুনা আর এক সাইডে পদ্মা। তো পানি যদি কোনোভাবে জমাট বাঁধেও, জলাবদ্ধতার সৃষ্টি হয়, তারপরে খুব সহজে নেমে যাবে, খুব সময় থাকবে না। তবে ঢাকার মতন একটা ক্রিটিক্যাল সিটিতে কিন্তু এটা সহজ না, এটা সম্ভব না সহজে। সেখানে কিভাবে হবে? সেখানে মানুষ মাঝে সমান পানি পার হয়ে গিয়ে এক্সাম দিতে যাচ্ছে। তো এরকম একটা ক্রিটিক্যাল ওয়েদার ফেস করে যখন এক্সাম হলে এক্সাম দিতে যাবে, তখন ওই পরীক্ষার্থীদের মেন্টালিটি কেমন থাকবে? আচ্ছা, ওটা বাদেই দেন, তাদের পরীক্ষার আগের দিন যে প্রিপারেশন দরকার সেটা কীভাবে নেবে? আজকে কত তারিখ জানেন? আজকে হচ্ছে 13 তারিখ। আর আজকে এইচএসসি পরীক্ষার্থীদের খুব ক্রিটিক্যাল 3টা এক্সাম হলো, মানে 3টা বিভাগের। সায়েন্সের পদার্থবিজ্ঞান, কমার্সের হইল হিসাব বিজ্ঞান, আর্টসের হইল যুক্তিবিদ্যা। 3টা ডিপার্টমেন্টেরই খুবই ক্রিটিক্যাল 3টা সাবজেক্ট। আর তার আগের দিন একদিন ছুটি। আর এই পরীক্ষাটা হচ্ছে পুরো দেশে অভিন্ন প্রশ্নপত্রে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে পরীক্ষার যে টাইমিংটা বা ডেটটা ফিক্সড করা হয়েছে, আমি জানি না এটা বুঝে শুনে করছে কিনা। কারণ অলরেডি প্রশ্ন তৈরি করার পরেই কিন্তু এই রুটিনটা দেওয়া হয়েছে। আমি জানি না এই রুটিনটা বুঝে শুনে দিয়েছে কিনা। এই এত ক্রিটিক্যাল একটা এক্সামের আগে একদিন ছুটি, এখন কী প্রিপারেশন নেবে একটা পরীক্ষার্থী? কী প্রিপারেশন নেবে যে এ প্লাসের দেশে গেছে, সে প্লাস মার্ক তুলতে পারতেছে কিনা, আই ডোন্ট নো। আমি অনেকে ইন্টারভিউ নিছি, সবার প্রায় একই কথা যে আমার পরীক্ষা বেশি একটা ভালো হয় নাই, পাস করতে পারবো কিনা আই ডোন্ট নো। এখন এত ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ফেস করে তাদের এত টপ লেভেলের সাবজেক্টগুলো এক্সাম দেওয়া কি আদৌ সম্ভব এই একদিন মানে ছুটি রেখে? আই ডোন্ট নো, আমি জানি না। তো একটা জাতি কীভাবে এত নির্বোধ হতে পারে আমি জানি না, এটা বুঝতে পারি না, কীভাবে হইতে পারে আমি জানি না। সো যাই হোক, ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা খুবই টপ লেভেলে প্রবলেমের দিকে চলে যাচ্ছে। অনেকেই কথা বলতেছে এই বিষয় নিয়ে। তো আমি এই জিনিসটা জাস্ট একটু এক্সপ্লোর করার জন্য গতকাল রাত থেকে আমি এক্সপ্লোর করতেছি, এবং আজকে এসে ভাবলাম না, এটা এক্সপ্লোর করে কোনো লাভ নাই, রেজাল্ট যেমন তেমনই থাকবে, এটা কোনো পরিবর্তন আসবে না। সো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।